একাডেমিক জগতে একটা গবেষণা পাবলিশ করা এটা কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জ। তবে যদি ঠিকঠাক কৌশল জানা থাকে তাহলে এই কঠিন রাস্তাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একটা প্রথম ড্রাফট থেকে ফাইনাল পাবলিকেশন পর্যন্ত প্রত্যেকটা স্টেপে সফল হওয়া যায়। আসল উদ্দেশ্য তো একটাই, আমাদের মূল্যবান কাজটা যেন সঠিক জায়গায় পৌঁছায়। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, অনেক খেটে খুঁটে তো গবেষণাটা শেষ হলো। এখন এখন কি হবে? প্রায় প্রত্যেক গবেষকই কিন্তু কাজ শেষ করার পর এই প্রশ্নটার সামনে এসে দাঁড়ান। এই যে এতদিনের পরিশ্রম, এই মূল্যবান কাজটা কি শুধু ড্রয়ারেই পড়ে থাকবে, নাকি এটা বিশ্বের মানুষের কাছে পৌঁছাবে? এর উত্তরটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে এর পরের পদক্ষেপগুলোর উপর। দেখুন, এখানে ব্যাপারটা কিন্তু এটা ভালো না ওটা ভালো এমন নয়। আসল প্রশ্নটা হলো, আপনার গবেষণার কোন স্টেজের জন্য কোনটা ঠিকঠাক। ধরুন, কনফারেন্স হলো এমন একটা জায়গা যেখানে খুব তাড়াতাড়ি আপনি আপনার কাজের উপর ফিডব্যাক পাবেন, আর অন্যদিকে জার্নাল হলো আপনার কাজটাকে একাডেমিক জগতে একেবারে পাকাপাকিভাবে প্রতিষ্ঠা করার একটা মঞ্চ। দুটোই দরকারি, কিন্তু সময়টা ভিন্ন। তো চলুন আমাদের প্রথম বড় আলোচনাটা শুরু করা যাক। এই যে পাবলিকেশনের পুরো ব্যাপারটা, এটাকে যদি একটা খেলার মতো ভাবা হয়, তাহলে বিভিন্ন ধরনের জার্নাল আর্টিকেলগুলোই হলো এর আসল খেলোয়াড়। আর মজার ব্যাপার হলো, প্রত্যেকটা খেলোয়াড়ের কিন্তু নিজস্ব একটা ভূমিকা আর উদ্দেশ্য আছে। এই ধরনের পেপারগুলো, মানে কনসেপচুয়াল পেপার, এগুলো আসলে পুরোপুরি যুক্তির উপর দাঁড়ানো। এখানে কিন্তু গবেষক নিজে কোনো নতুন ডেটা জোগাড় করেন না, বরং যা যা থিওরি বা তত্ত্ব আগে থেকেই আছে সেগুলোকে বিশ্লেষণ করে একটা নতুন মডেল বা ফ্রেমওয়ার্ক বানিয়ে ফেলেন। যেমন ধরুন, কোনো গবেষক হয়তো অফিসে কর্মীদের স্যাটিসফ্যাকশন নিয়ে যত থিওরি আছে সবগুলোকে ঘেটে একটা একেবারে নতুন মোটিভেশন মডেল দাঁড় করালেন। এটাই একটা কনসেপচুয়াল পেপার। আচ্ছা, রিভিউ পেপারের ক্ষেত্রে কিন্তু শুধু সেকেন্ডারি ডেটা ব্যবহার করা হয়। মানে যে কাজগুলো অলরেডি পাবলিশ হয়ে গেছে সেগুলোর উপর ভিত্তি করেই এই পেপারটা লেখা হয়। এর মূল উদ্দেশ্য হল কোনো একটা টপিকের উপর এখন পর্যন্ত কি কাজ হয়েছে তার একটা পরিষ্কার ছবি তুলে ধরা। যেমন ন্যারেটিভ রিভিউ অনেকটা গল্পের মতো করে পুরো রিসার্চের সারমর্মটা বলে, আর মেটা অ্যানালিসিস আরও এক ধাপ এগিয়ে বিভিন্ন রিসার্চের ডেটা একসাথে করে সেটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে। এম্পিরিক্যাল রিসার্চ আর্টিকেল, এটাই সম্ভবত একাডেমিক জগতের সবচেয়ে কমন আর পরিচিত পেপার। এখানেই একজন গবেষক তার একেবারে নিজস্ব, মানে ফার্স্ট হ্যান্ড রিসার্চ বিশ্বের সামনে নিয়ে আসেন। সেটা হতে পারে কোনো সার্ভের রেজাল্ট বা অনেকগুলো ইন্টারভিউয়ের ফাইন্ডিংস, কিংবা কোনো ল্যাব এক্সপেরিমেন্টের ফলাফল। একেবারে নতুন ডেটার উপর ভিত্তি করে যে কাজ, সেটাই এম্পিরিক্যাল রিসার্চ। কিন্তু এখানেই শেষ নয়, গবেষকদের টুলকিটে আরও অনেক কিছু আছে। যেমন ধরুন মিক্সড মেথড স্টাডি, যেখানে কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ, মানে সংখ্যা আর গুণগত দুটো ডেটাই একসাথে ব্যবহার করা হয়। আবার আছে কেস স্টাডি, যেখানে একটা নির্দিষ্ট বিষয়কে খুব গভীরভাবে দেখা হয়। এই যে এত রকম ফের, এটা আসলে বিভিন্ন ধরনের গবেষণার জন্য নতুন নতুন রাস্তা খুলে দেয়। এই টেবিলটা দেখুন, এতক্ষণের আলোচনাটা একবারে চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। এখানে খুব সহজ করে দেখানো আছে কোন ধরনের আর্টিকেলের জন্য কী ধরনের ডেটা লাগে, আর সেটার মূল উদ্দেশ্যই বাকি। একটু খেয়াল করলেই দেখবেন কনসেপচুয়াল পেপারের জন্য কিন্তু কোনো ডেটাই লাগছে না। অন্যদিকে এম্পিরিক্যাল রিসার্চের জন্য প্রাইমারি ডেটা মাস্ট। এই বেসিকটা যদি পরিষ্কার থাকে, তাহলে আমাদের পরের আলোচনাটা বুঝতে অনেক সুবিধা হবে। বেশ, এবার আসা যাক আমাদের আলোচনার একদম মূল পর্বে। বলা যেতে পারে আসল লড়াই, কনফারেন্স পেপার বনাম জার্নাল আর্টিকেল। চলুন এবার একটা সরাসরি তুলনা করে দেখি কে কোন দিক থেকে এগিয়ে। এই তুলনাটা বোঝার জন্য সবথেকে সহজ উপায় হলো একটা সিনেমার উদাহরণ দেওয়া। ভাবুন তো, একটা কনফারেন্স পেপার হলো ঠিক যেন একটা সিনেমার ট্রেইলার, ছোট, আকর্ষণীয়, আর পুরো গল্পটার একটা ঝলক দেয়। আর জার্নাল আর্টিকেল হলো গিয়ে পুরো সিনেমাটা, বিস্তারিত, সম্পূর্ণ আর চূড়ান্ত। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন উদ্দেশ্য, কনফারেন্সের উদ্দেশ্য হলো তাড়াতাড়ি ফিডব্যাক পাওয়া, আর জার্নালের উদ্দেশ্য হলো ফাইনাল রিসার্চটাকে আর্কাইভ করা। আবার রিভিউ প্রসেসটা দেখুন, কনফারেন্সে রিভিউ হয় খুব তাড়াতাড়ি, কিন্তু জার্নালে এটা অনেক কঠিন আর সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর এ কারণেই জার্নালের একাডেমিক ভ্যালুও কিন্তু অনেক বেশি। এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা নিয়ম। অনেকেই কনফারেন্সের কাজটাকে পরে জার্নালের জন্য তৈরি করেন, এটা খুবই কমন একটা প্র্যাকটিস। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, কাজটা নৈতিকভাবে করতে হবে। নিজের লেখা হুবহু কপি পেস্ট করে দেওয়া যাবে না। এটাকে সেলফ প্ল্যাজারিজম বলা হয়, আর এটা এড়ানোর জন্য এই নিয়মটা মানাটা খুবই জরুরি। এই সংখ্যাটা একদম মাথায় গেঁথে নিন, 30 থেকে 40%। এর মানেটা কি? এর মানে হলো
আপনার কনফারেন্স পেপারটাকে জার্নালে রূপ দেওয়ার সময় আপনাকে নতুন অ্যানালিসিস, নতুন ডেটা কিংবা আরও গভীর কোনো থিওরিটিক্যাল আলোচনা যোগ করতে হবে। সোজা কথায় এটাকে একটা সম্পূর্ণ নতুন আর উন্নত কাজ হিসেবে দাঁড় করাতে হবে। এই যে এক্সটেন্ডেড জার্নাল ভার্সন, এটাই হলো একটা প্রাথমিক কাজকে পূর্ণাঙ্গ আর্টিকেলে পরিণত করার একদম অফিসিয়াল এবং নৈতিক রাস্তা। পাবলিকেশনের জগতে এই টার্মটা সবাই ব্যবহার করে এবং এটা একটা সঠিক একাডেমিক প্র্যাকটিসকেই বোঝায়। তো এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম, এবার সেগুলোকে একসাথে করে একটা কার্যকারী কৌশলে নিয়ে আসার পালা। চলুন এবার দেখে নেওয়া যাক পাবলিকেশনের জন্য একটা স্মার্ট রোডম্যাপ ঠিক কেমন হতে পারে। এখানে একটা দারুণ স্মার্ট আর কার্যকারী কৌশলের কথা বলা হয়েছে, যেটা অনেক অভিজ্ঞ গবেষকই ফলো করেন। এর সুবিধাগুলো কিন্তু অসাধারণ। ১. আপনার পাবলিকেশনের সংখ্যা বাড়ে। ২. আপনি খুব মূল্যবান ফিডব্যাক পান। আর ৩. সবশেষে জার্নালে আপনার আর্টিকেলটা অ্যাকসেপ্ট হওয়ার চান্সও অনেক বেড়ে যায়। মানে প্রথমে কনফারেন্সে আপনার আইডিয়াটা টেস্ট করে নিলেন, তারপর সেই ফিডব্যাকের ওপর ভিত্তি করে কাজটাকে আরও মজবুত করে জার্নালে পাঠালেন। এটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? প্রত্যেকটা গবেষণারই কিন্তু একটা গল্প থাকে যা বলার জন্য অপেক্ষা করে। এখন প্রশ্নটা হলো, সেই গল্পটা বলার জন্য প্রথম কোন মঞ্চটা বেছে নেওয়া হবে? কনফারেন্সের সেই ফাস্ট পেসড মঞ্চ, নাকি একেবারে ফাইনাল ডেস্টিনেশন অর্থাৎ জার্নালের রাস্তা? মনে রাখতে হবে, সঠিক কৌশলটাই কিন্তু একটা গবেষণার ভবিষ্যৎ ঠিক করে দেয়।